আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি আমিরুল মোমিনিন মানিক। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায়। প্রিয় দর্শক, আজ ৩০শে মার্চ ২০২৫ এই মুহূর্তে রাত ৯টা বাজে। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে এই একটি কারণে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের উপর পূর্ণ আস্থা রাখা যায়। আপনাদের প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে গিয়ে লিখুন। প্রিয় দর্শক, আপনারা জানেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নামাজরত একটি ছবি ইতোমধ্যে ভাইরাল হয়েছে। এ নিয়ে আলোচনা, কেউ আবার সমালোচনাও করছেন প্রিয় দর্শক। এই সমালোচনার জবাব দিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামানের পুরনো বন্ধু বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদ মোহাম্মদ শহীদুল ইসলাম। তিনি মূলত আবু রুশদ নামে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরেই বাংলাদেশের সাংবাদিকতার জগতে উল্লেখযোগ্য একটি নাম। শুধু তিনি প্রথাগত সাংবাদিকতা না, বরং ডিফেন্স জার্নালিজমের ক্ষেত্রেও ভিন্ন মাত্রা তৈরি করেছেন। তিনি একজন বিশ্বস্ত দেশপ্রেমিক বটে, পাশাপাশি দেশের নিরাপত্তা, শৃঙ্খলা এবং সামরিক দিকগুলো নিয়ে বিশ্লেষণ করেন। তো জেনারেল ওয়াকারুজ্জামানের ওই ইমামতির ছবিটি ভাইরাল হবার সঙ্গে নেট দুনিয়ায় নানা ধরনের মন্তব্য ছড়িয়ে যেতে আমরা দেখি। এটি নিয়েই আসলে আবু রুশদ মোহাম্মদ শহীদুল ইসলাম একটি স্ট্যাটাস দেন। সেই স্ট্যাটাস হয়তো অনেকেই পড়েছেন। কিন্তু আমি কেন এই জেনারেল ওয়াকারুজ্জামানের প্রতি আস্থা রাখতে চাই যখন অনেকেই অনাস্থা রাখছেন? আমি একটি কারণে আস্থা রাখতে চাচ্ছি। যখন আবু রুশদ জেনারেল ওয়াকারুজ্জামানের বিষয়-আশয় নিয়ে স্ট্যাটাস দিয়েছেন, তখন আমার আস্থা পূর্ণতায় গেছে। আপনারা বলবেন যে কেন? কারণ আমি দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় আবু রুশদকে চিনি। তিনি বাংলাদেশের পক্ষে, বাংলাদেশপন্থী একজন মানুষ, যিনি সবসময়ই আধিপত্যবাদের বিরুদ্ধে কাজ করেছেন। তিনি ভারত-বাংলাদেশের সম্পর্ক নিয়ে যেমন কাজ করেছেন, ঠিক একইভাবে ভারত বাংলাদেশের উপর কিভাবে আগ্রাসন চালাচ্ছে, সেটি নিয়েও তার বিশদ গবেষণা রয়েছে। এমনকি এ সংক্রান্ত বইও রয়েছে। প্রিয় দর্শক, তো সুতরাং এই যার উপর বা যার মন্তব্যের উপর ভিত্তি করে আমি জেনারেল ওয়াকারুজ্জামানের উপর আস্থা রাখতে চাচ্ছি, সেই ব্যক্তিটি অর্থাৎ আবু রুশদ তিনি কে? সেই সম্পর্কে একটু জেনে নেই প্রিয় দর্শক। সামরিক কর্মকর্তা থেকে তিনি আসলে সাংবাদিকতা করছেন বা সাংবাদিক হয়েছেন। এমনটি সচরাচর বাংলাদেশে আর দেখা যায় না। আবু রুশদ একসময় ক্যারিয়ার হিসেবে সৈনিক জীবনকে বেছে নিয়েছিলেন। তাকে সেই পেশা থেকে নিয়ে এসেছেন সাংবাদিকতায় কে? নিশ্চয়ই তার ভাগ্য। আবু রুশদের জন্ম ১৯৬৫ সালের ২০ অক্টোবর কিশোরগঞ্জ জেলায়। তার পিতা রংপুর কারমাইকেল কলেজের অধ্যাপক। রংপুর ক্যাডেট কলেজ থেকে এইচএসসি পাশ করার পর অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেন ১৩তম দীর্ঘমেয়াদী কোর্সে। ক্যাডেট কলেজে সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলা ও ইংরেজি বিতর্কে ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। পরবর্তীতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে দীর্ঘ ২ বছরের প্রশিক্ষণকালে ৩য় ও ৪র্থ টার্মে যথাক্রমে কর্পোরাল ও আন্ডার অফিসার অ্যাপয়েন্টমেন্ট লাভ করেন। ১৯৮৫ সালের ২০ ডিসেম্বর কমিশন পান কোর্সের প্রথম দর্জনের একজন হিসেবে। সিগন্যাল কোরের অফিসার হিসেবে বেসিক কোর্স ও স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স এ ওডব্লিউ কোর্স কৃতিত্বের সাথে সম্পন্ন করার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে স্বাস্থ্যগত কারণে অবসর দেওয়া হয় ১৯৮৯ সালে। এলপিআর শেষে তদানীন্তন সরকার বেসামরিক পর্যায়ে সরকারি চাকরি দেওয়ার ব্যবস্থা করলেও তিনি তাতে যোগ দেননি। এরপর চলে আসেন সাংবাদিকতায়। এ পর্যন্ত সিনিয়র রিপোর্টার, বিশেষ সংবাদদাতা এবং সহকারী সম্পাদক হিসেবে বেশ কটি পত্রিকায় কাজ করেছেন। টেলিভিশন রিপোর্টিং এর উপর কোর্স করেছেন এবং তাতে প্রথম স্থান অধিকারও করেছেন। বাংলাদেশের প্রতিরক্ষা সাংবাদিকতার শুরু আবু রুশদের হাত দিয়েই। যুদ্ধ বিধ্বস্ত দেশে জাতিসংঘ পরিচালিত শান্তিরক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর আমন্ত্রণে গিয়েছিলেন সিয়েরা লিওন ও দক্ষিণ সুদানে। বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে অংশ নেয়া এবং মিডিয়া টিমের সদস্য হিসেবে ভ্রমণ করেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, জার্মানি, ইতালি, ফ্রান্স, দক্ষিণ সুদান, সিয়েরা লিওন, চীন ও পাকিস্তানে। এছাড়াও ঘুরে বেরিয়েছেন তুরস্ক, মিশর, মালয়েশিয়া, ভারত, থাইল্যান্ড এবং হংকংয়ে। ২০০৮ সাল থেকে নিজের সম্পাদনায় প্রকাশ করছেন বাংলাদেশের একমাত্র প্রতিরক্ষা বিষয়ক জার্নাল বাংলাদেশ ডিফেন্স জার্নাল। পাশাপাশি নিরাপত্তা বিশ্লেষক হিসেবে বিদেশের অনেক প্রতিরক্ষা সংক্রান্ত পত্রিকা ও জার্নালে তার লেখা প্রকাশিত হয়েছে। বাংলাদেশের টিভি চ্যানেলগুলোতে তিনি নিয়মিত টকশো করেন। তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে পার্বত্য চট্টগ্রাম শান্তি বাহিনী ও মানবাধিকার, ইনসাইড র, ভারতীয় গুপ্তচর সংস্থার অজানা অধ্যায়, বাংলাদেশ র আগ্রাসী গুপ্তচর বৃত্তির সর্বসন্ধানে, সিক্রেট এফিডেভিট অফ ইয়াহিয়া খান অন 1971 এবং জাতীয় নিরাপত্তা, রণনীতি ও সশস্ত্র বাহিনী। তার দুটো বই খুবই গুরুত্বপূর্ণ। যেমন
ইনসাইড র ভারতীয় গুপ্তচর সংস্থার অজানা অধ্যায়। এটা একটা অনূদিত বই। আর অন্যটি তার নিজের লেখা বাংলাদেশে র আগ্রাসী গুপ্তচর বৃত্তির স্বরূপ সন্ধানে। তিনি বাংলাদেশে ভারতের এই গোয়েন্দা সংস্থাটি কিভাবে আগ্রাসন চালিয়ে যাচ্ছে তার বিশদ উল্লেখ করেছেন। এটা একটা গবেষণা গ্রন্থ বলা যায়। দীর্ঘদিনের সাধনার ফসল তার এই গ্রন্থটি। এই গ্রন্থটি যদি কেউ পাঠ করেন তাহলে বাংলাদেশে ভারতের আধিপত্যের নানা দিক জানতে পারবেন প্রিয় দর্শক। আমি সরাসরি তার সঙ্গে সম্পর্কযুক্ত নই বা তার সঙ্গে আমার বন্ধুত্বের কোনো সম্পর্ক না থাকলেও আমি গণমাধ্যমের তরফে আবু রুশদ সম্পর্কে যতটুকু জানি তিনি একজন দেশপ্রেমিক। তিনি অসংখ্যবার ভারতে গিয়েছেন, চীনে গিয়েছেন, পাকিস্তানে তো গিয়েছেনই। এই দক্ষিণ এশিয়ার রাজনৈতিক পরিস্থিতি এবং সমরনীতি নিয়ে তিনি মূলত বিশ্লেষণ করেন। প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে তার নানা ধরনের গবেষণা রয়েছে। সেই কারণেই তার উপর আস্থা রাখা যায়। এজন্যেই আমি বলছি, আমি জানতাম না, যেহেতু তার স্ট্যাটাসের মাধ্যমেই জানলাম জেনারেল ওয়াকারুজ্জামান তার একজন ঘনিষ্ঠ বন্ধু। ছোটকাল থেকে তিনি নামাজি বা তার জীবনাচরণ নিয়েও আবু রুশদ নানা ধরনের তথ্য দিয়েছেন। সেই তথ্যগুলো একটু জেনে আসি, তারপরে আমি সামান্য বিশ্লেষণ করার চেষ্টা করব প্রিয় দর্শক। সেনাপ্রধান জেনারেল ওয়াকার নামাজে ইমামতি করেছেন এমন একটি ছবি ভাইরাল হয়েছে। সেনাপ্রধান ইমামতি করেন। উনি কি সেনাপ্রধান হওয়ার পর এটা শুরু করেছেন? প্রশ্ন অনেকের। আবার অনাকাঙ্ক্ষিত হলেও তির্যক মন্তব্য করেছেন অনেকে। জেনারেল ওয়াকার বাংলাদেশ মিলিটারি একাডেমিতে আমার কোর্স মেটই শুধু ছিলেন না, তিনি আমার রুমমেটও ছিলেন। মানে খুবই ঘনিষ্ঠ ভাজন দুজনে। বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর কোম্পানিতে আমরা একই প্লাটুনে প্রশিক্ষণের জন্য ২ বছর কাটিয়েছি ১৯৮৪ এবং ১৯৮৫ সালে। আবার তৃতীয় টার্মে ২ জন একই প্লাটুন কমান্ড করেছে। মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ কেমন তা নিয়ে বেশিরভাগ মানুষের কোনো ধারণা নেই। বিশেষ করে ১ম ও ২য় টার্মে বাপ-দাদার নাম ভুলে যাওয়ার মতো অবস্থা। খুবই পরিশ্রম করতে হয়। অমানবিক এবং অমানুষিক পরিশ্রম অনেকেই বলে থাকেন। একটু ঘুমানোর সময় বের করা এর মধ্যে স্বর্গীয় সুখের মতো অনুভূতি তৈরি করে। আমরা সবাই কোনোভাবে ঘুমাতে পারলে বাঁচি। শীতের রাতে পানি, কাদায় মাখামাখি হয়ে যখন রুমে আসতাম তখন গোসলটা করে বিছানায় যেতাম। এর মধ্যেও তদানীন্তন জেন্টলম্যান ক্যাডেট ল্যান্স কর্পোরাল কোম্পানি কোয়ার্টার মাস্টার সার্জেন্ট ওয়াকার গোসল করে অজু করে নামাজে দাঁড়িয়ে যেতেন। কাজা নামাজ সব আদায় করে ঘুমোতে যেত। আমি সহ আমাদের কোর্সের ৯৯.৯৯% ক্যাডেট ওইভাবে নামাজ আদায় করতে পারিনি। আমাকে কত যে হেদায়েতের চেষ্টা জেনারেল ওয়াকার করেছেন। আই প্রেফার্ড স্লিপ, হি প্রেফার্ড প্রেয়ার। আরেকজন এমন ছিলেন কর্নেল নুরুল। উনিও ফাইনাল টার্মে আমার রুমমেট ছিলেন যখন দুজনেই আমরা আন্ডার অফিসার ছিলাম। ওই তরুণ যুবক বয়সে জেনারেল ওয়াকারের কাছ থেকে যতটুকু দেখেছি তাতে তিনি ছিলেন অতি নরম মনের মানুষ। এ নিয়ে আমরা উনাকে খ্যাপাতাম। জুনিয়রদের যেখানে আমি কঠিন মিলিটারি বুলশিট করতাম, উঠতে বসতে যাতে অবধারিতভাবে স্ল্যাং থাকতো, সেখানে জেনারেল ওয়াকার একটা স্ল্যাং ইউজও করত না। তিনি লিখেছেন, মানে আবু রুশদ লিখেছেন, নবী রাসূল ছাড়া সব মানুষের মধ্যে পাপ, দোষ, ত্রুটি আছে। জেনারেল ওয়াকার তার ব্যতিক্রম নন। তাকে নিয়ে রাজনৈতিক সমালোচনা আছে, থাকবে। এ নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু ব্যক্তি ওয়াকারের ইমামতি দেখে অবাক হওয়ার কিছু নেই। উনি যৌবনের ধারালো সময়েও ইমামতি করেছেন। আমি কোর্সমেট, রুমমেট হিসেবে অন্তত উনার এই দিকটা নিয়ে দৃঢ়তার সঙ্গে বলতে পারি। খুব কষ্ট লাগে তার এই ইমামতি দেখেও অতি হাইপার, অতি নিম্নমানের কথাবার্তা বলছেন দেখে। আমার বন্ধু জেনারেল ওয়াকারকে নিয়ে অনেক কথা লেখার থাকলেও তিনি সেনাপ্রধান হওয়ার পর থেকে ব্যক্তিগত কোনো প্রসঙ্গে পাবলিকলি সামনে নিয়ে আসেনি। একদিনও তার কাছে যায়নি। বিভিন্ন অনুষ্ঠানে দেখা হয়েছে। এই যা ৫ই আগস্টের পর রক্তের দাগ না শুকাতেই বন্যার স্রোতের মতো তদবির নিয়ে এসেছেন অনেকে, একটা তদবিরও করিনি। মানে আবু রুশদ তার বয়ানে বলছেন, জেনারেল ওয়াকার আমাদের সকলকে তদবির না করার অনুরোধ করেছেন। এই ইমামতি প্রসঙ্গেও লিখতাম না। কিন্তু ওই যে ছ্যাচরার দল, সবকিছুতে রাজনীতি খোঁজা অভব্যের দল, একেকজন কত বড় স্ট্র্যাটেজিক বিশেষজ্ঞ হয়ে গেছে, খালেদা জিয়ার চাইতে বড় রাজনীতিবিদ হয়ে গেছে, তাদের বিশেষত কনফার্ম হয়ে গেছে, এমন ভাব চলে এসেছে। এসব দেখে আমি ক্লান্ত। আল্লাহ যে সবের বিচার করবেন তা এখনই এই সবজান্তা শামশেররা নিজেরাই করছেন। তারাই সব সীমা ছাড়ানো অসভ্যতা বটেও। এখন দেখুন, আবু রুশদ একটি তথ্য দিয়েছেন এইখানে যে আমাকে কত যে হেদায়েতের চেষ্টা করেছেন জেনারেল ওয়াকার। I preferred sleep, he preferred prayer। মানে অসাধারণ একটা মন্তব্য করেছেন ওয়াকার সম্পর্কে আবু রুশদ। এই মন্তব্যের পরে আমি বলতে চাই যে জেনারেল ওয়াকারুজ্জামানের এখন পর্যন্ত আমরা যে ভূমিকা দেখছি, এই ভূমিকার কিছু বিষয় নিয়ে অনেকের কথা থাকতে পারে। কিন্তু সামগ্রিকভাবে যদি আমরা বলি, দুজন জেনারেল এই ৫৪ বছরে জাতির ক্রান্তি লগ্নে ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
একজন জেনারেল নুরুদ্দিন, আরেকজন হচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামান। ৯০ গণ অভ্যুত্থানের সময় জেনারেল নুরুদ্দিন এরশাদের অভিলাষকে একদম না করে দিয়েছিলেন। এরশাদ তো নানাভাবে প্রলুব্ধ করতে চেয়েছিল সেনাবাহিনীকে। কিন্তু সেনাপ্রধান হিসেবে জেনারেল নুরুদ্দিন বলেছিলেন যে, "না, জনগণের পক্ষে থাকতে হবে। নো মোর হুসেইন মোহাম্মদ এরশাদ।" একইভাবে আমরা জেনারেল ওয়াকারুজ্জামানকে দেখেছি যে, তিনি এই গণ অভ্যুত্থানের সফল পরিসমাপ্তি ঘটাতে চেষ্টা করেছেন। ফলশ্রুতিতে গণ অভ্যুত্থান সফল হয়েছে। এখন কেন ক্যান্টনমেন্টে আশ্রয় নেয়া ব্যক্তিদের তিনি ছেড়ে দিলেন? এটা নিয়ে আরো অনেক বিষয় নিয়ে নানা প্রশ্ন থাকতে পারে। কিন্তু একজন ব্যক্তির বায়োগ্রাফি যখন সামনে রাখবো, তখন বুলেট পয়েন্টে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকেই আমি ধর্তব্যের মধ্যে আনবো এবং বিশ্বাসযোগ্য যে বিষয়গুলো আছে, সেগুলোকেই আসলে বিশ্বস্ত মনে করব। ১ম বিশ্বস্ত বিষয় হচ্ছে যে, তিনি জনগণের পক্ষে যাননি জুলাই, আগস্ট গণ অভ্যুত্থানে। এটা হচ্ছে আমার বিশ্বস্ত আ হিসেবে জেনারেল ওয়াকারকে দেখার অন্যতম কারণ। ২য় কারণ হচ্ছে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন, খোলামেলাভাবে বলেছেন। ১ম আলোতে একটা সাক্ষাৎকার তিনি দিয়েছেন ১লা জানুয়ারি ২০২৫ এ সেখানে বলেছেন যে, রাজনৈতিকভাবে কোন ধরনের অভিলাষ তার নেই। ক্ষমতা দখলের কোন ইচ্ছেও নেই বা বাহিনীকে রাজনীতির সঙ্গে বা ক্ষমতা দখলের সঙ্গে তিনি যুক্ত করতে চান না। প্রিয় দর্শক, আমরা জানি যে অনেক ধরনের গুজব, ভুয়া খবর আমাদের চারপাশে উঠছে। তো আমরা সাম্প্রতিক সময়েও দেখেছি যে সেনাবাহিনীতে একটা কু হচ্ছে, অভ্যুত্থান হচ্ছে, সেনা অভ্যুত্থান হতে পারে। এরপরে কিন্তু তিনি আবারও স্পষ্ট করেছেন যে এগুলো সম্পূর্ণভাবে গুজব। এর বাইরে আবু রুশদের এই যে বয়ান, সেই বয়ানের উপর আমি আস্থা রাখছি। সেই বয়ানকে আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে। এজন্যই আমি বলছি যে জেনারেল ওয়াকারকে পূর্ণ আস্থায় রাখা যায়। এখন অনেকের ভিন্ন মত থাকতে পারে। কিন্তু জেনারেল ওয়াকারকে নিয়ে বিতর্ক তৈরি করে যদি আমরা পুরো সেনাবাহিনীকেই প্রশ্নবিদ্ধ করি, তাহলে সেটা হবে জাতির জন্য দুর্ভাগ্যজনক। প্রিয় দর্শক, এই ছিল আজকের আলোচনা। অনেকেই যুক্ত হয়েছেন। প্রত্যেকের প্রতি নিরন্তর কৃতজ্ঞতা। আমি প্রত্যেকের মতামতকে সমর্থন করেই বলছি। আপনাদের ভিন্ন মত থাকতে পারে। কিন্তু আমার সাংবাদিকতার দৃষ্টিতে এটাই মনে হয়েছে, আমি যেহেতু বিশ্বস্ত আরেকজনের বয়ানটা গণমাধ্যম মারফত জানতে পারলাম, মানে আবু রুশদের মন্তব্য। সুতরাং আমার বিশ্বাস আরো শক্তপোক্ত হলো। সবাই ভালো থাকবেন। সবার জন্য নিরন্তর শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।